দক্ষিণ কলকাতার একটি গুরুত্বপূর্ণ অঞ্চল হল কসবা। জনবহুল 6টি ওয়ার্ড নিয়ে এই বিধানসভা কেন্দ্র। এই অঞ্চলের দীর্ঘদিনের পরিচিত মুখ জাভেদ আহমেদ খান। তার রাজনৈতিক মতাদর্শের সূচনা তার পারিবারিক ঐতিহ্য ও শিক্ষা থেকে। আমাদের ফ্যামিলি প্রথম দিক দিয়ে কিন্তু পলিটিক্সে ছিল এবং আমার গ্র্যান্ডফাদার সিআর দাসের সঙ্গে পলিটিক্স করতেন। তারপরে উনি চেয়ারম্যান হয়েছেন টালিগঞ্জ মিউনিসিপ্যালিটির গোলাম জিলানি খান, যার নামে রাস্তা আছে। আমাদের পরিবার প্রথম দিক দিয়েই কিন্তু পলিটিক্সের মধ্যে ছিল এবং আমার মা আমার বাবা স্বাধীনতা সংগ্রামের মধ্যেও তারা যোগদান করেছিলেন। আমরা দেশ ভাগ হওয়ার পরেও আমরা কিন্তু ইন্ডিয়ায় থাকলাম, আমরা কোনো জায়গায় গেলাম না। আমাদের পরিবার প্রায় 200 বছরের উপর পরিবার এখানে, 200 ইয়ার্স, মোর দেন 200 ইয়ার্স। এবং আজকের দিনে এইখানে আমার বাবা অনিল মৈত্র, তার সঙ্গে উনি ছিলেন এবং তার পলিটিক্যাল এজেন্ট হিসাবে এবং রিপ্রেজেন্টেটিভ হিসাবে কর্পোরেশনে রিপ্রেজেন্ট করতেন ওনাকে। এই অঞ্চলের গত 5 বছরের নির্বাচিত বিধায়ক ও বিশিষ্ট সমাজসেবী তিনি। বামফ্রন্ট সরকারের আমলে রাজ্যের উন্নয়ন একরকম স্তব্ধই ছিল। এই অঞ্চলও তার আওতা থেকে বাদ পড়েনি। আমাদের নেত্রী 2006 সালে আমাকে, তৎকালীন বালিগঞ্জ কেন্দ্র ছিল এবং তাবড় নেতা রবীন্দ্র দেব, যার নামে মানুষের ঘুম ভেঙে যেত, যার দাপট এতটা ছিল বলতো সে নিজেই একটা লাইব্রেরি, যে এখানে বসে যাবে সে তথ্য দিতে আরম্ভ করবে এবং তার সঙ্গে মেশিনারি, তার ম্যানিপুলেশন, ম্যান ম্যানেজমেন্ট অনেক বেশি ছিল। তার বিরুদ্ধে আমি লড়লাম 2006। আমাদের নেত্রী জিজ্ঞেস করেছিল তুমি পারবে তো? আমি বললাম দিদি আমি পারবো। তার আগে আমি অনেকবার চেষ্টা করেছিলাম, বলেছিলাম, তো তখন আমি পাইনি। কিন্তু জিনিসটা হচ্ছে যখন আমি পেয়েছি, তো একটা জিনিস ঠিক কি, এত হাই ফাই এবং এত হেভি ওয়েট ক্যান্ডিডেটের বিরুদ্ধে আমি যখন ইলেকশন লড়েছিলাম, আমি জানি না, প্রথম দিন ডে 1 থেকে আমি কনফিডেন্ট ছিলাম কি আমি জিতবো, কেউ আমাকে আটকাতে পারবে না। এবং সেই জায়গায় আজকে আমি এটাই বলতে পারি কি রবীন্দ্র তার সব রকমের ও ছিল, সে সরকারে ছিল, তার ম্যানিপুলেশন, ম্যান ম্যানেজমেন্ট 3M স্ট্রং ছিল। তারপরে কিন্তু আমি একটা জিনিসের উপর ভরসা করলাম, সেটা ভরসা করলাম মানুষের উপরে, ভোটারদের উপরে। এবং আমি পার্সোনাল টাচের মধ্যে বিশ্বাস করি। আমি প্রত্যেকটা বাড়ি আমি 80% অফ দ্য অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি ডোর টু ডোর করি। 5 বছর আগে রাজ্যে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার পরে উন্নয়নে যেন নতুন জোয়ার এলো। পশ্চিমবঙ্গের উন্নয়নের দিশারি মমতা বন্দ্যোপাধ্যায়ের যোগ্য নেতৃত্বে যে সহকর্মীরা অক্লান্ত পরিশ্রম করে চলেছেন, তাদের মধ্যে অন্যতম হলেন জাভেদ আহমেদ খান। আজকে যেরকম সায়েন্স সিটি আমার মধ্যে আছে, আমার কনস্টিটিউন্সির মধ্যে আবার যাদবপুর ইউনিভার্সিটি আছে। একদিকে যাদবপুর ইউনিভার্সিটি আর একদিকে চলে আসুন নতুন বানতলা, সেটা একটা গ্রাম। শহর গ্রাম যদি দেখতে হয় তাহলে কোনো মানুষকে এধার ওধারে যেতে হবে না, চলে আসবেন কসবা কনস্টিটিউন্সিতে, সব জিনিস পাবেন সেখানে সায়েন্স সিটিও পাবেন, কৃষিচন্দ্রও পাবেন, প্রগতি ময়দানও পাবেন। তার সঙ্গে আজকের দিনে আপনি দেখুন কত কাজের কোনো ঠাঁই নেই। আমরা যেরকম ফায়ার স্টেশন করেছি, যেরকম জলের করেছি, সে রিজার্ভার করেছি, কলুপাড়াতে করেছি, এইখানে করেছি, জিজে খান রোডে করেছি, আম্বেদকর ব্রিজের পাশে, সেরকমই আজকে নিকাশি পুরো ব্যবস্থাটা সাজিয়ে দিয়েছি। কসবা বিধানসভা কেন্দ্রের 6টি ওয়ার্ডে সার্বিক উন্নয়নের কাণ্ডারি এখন তিনি। দল, মত, ধর্ম, বর্ণ, শ্রেণী নির্বিশেষে তার দক্ষ অধিনায়কত্বে স্থানীয় প্রশাসন উদয়াস্ত কাজ করে চলেছে। আমি আমার যাত্রার মধ্যে একটা জিনিস দেখেছি, মানুষের সহানুভূতি, ইচ্ছে, মানুষের আপনার প্রতি একটা আক্রোশ, আপনার প্রতি একটা ঢল, সেটা যখনই আপনি দেখে নেবেন কোনো ইলেকশনে, তখনই আপনি আরও শিওর হয়ে যাবেন কি আপনাকে কেউ হারাতে পারবেন, আপনি জিতবেন। জবেদবাবু আসেন, এখানে দেখাশোনা দেখে টেকে যায়, রাস্তাঘাট দেখাশোনা করে এখানে ভালোভাবে এসে। আজকে আমি একটা জিনিস জানি, মানুষের ভালোবাসা কাজ করে আদায় করা যায়। আর আমি দেখেছি যারা বলে এই কংগ্রেস, সিপিএম, বিজেপি, আমি মনে করি কাজটা সেই জিনিসটাকে ভেঙে দেয়, ব্যারিয়ারটাকে ভেঙে দেয়,
মানুষের কাজ করবেন, কেউ সিপিএম থাকবে না, কেউ বিজেপি থাকবে না, সে থাকবে যে পার্টি হয়ে আপনি কাজ করবেন তার হয়ে থাকবে। এবং আজকে যে 30,000-এর মার্জিন হয়েছে, এই একটা ফর্মুলাতে আমি বিশ্বাস করি, মানুষের সঙ্গে মিশতে পারি, মানুষের কাজ করতে পারি এবং মানুষের কাজের জন্য চেষ্টা করি। সব কাজ আমি পারি এটা আমি কোনোদিন বলবো না। 100-এ আমি 90% পারি, 10% পারি না, কিন্তু চেষ্টা করি। সিনসিয়ারিটি থাকতে গেলে যে আপনার যে যার কাজ করতে পারলেন না সেও বলবে কি না জাভেদ খান সেই কাজটা চেষ্টা করেছিল, হয়নি। তো আজকের দিনে 2011-তে আবার আমাকে আমার নেত্রী কেন সে নমিনেশন দিয়েছে। আমাকে তখন জিজ্ঞেস করেছিল কোথায় লড়বে, বালিগঞ্জ কি কোথায় লড়বে, তুমি কোথায় দাঁড়াবে? আমি বললাম, আমি তখন বালিগঞ্জ এমএলএ। আমি বললাম দিদি বালিগঞ্জ তো আমি খুব সাজিয়ে দিচ্ছি, খুব বিজি হয়ে গেছে, আপনি অন্য কাউকে দিন। আমাকে তখন রবীন্দ্রদেব কসবাটা নিজের জন্য তৈরি করেছিল। এইখানে পুরো কিরম হচ্ছে কসবাতে সিপিএমের দাপট, সিপিএমের রামরমা বাজার, এখনও 2-1টা ওয়ার্ডের তারা কিরম হচ্ছে এখনও মনে করে 77, 72 আর 34 বছরের গল্পটা তারা মনে করে তারা ক্ষমতায় আছে। কিন্তু আজকের দিনে যখন আমাকে আমার নেত্রী এবং আমার কিরম হচ্ছে দিদি জিজ্ঞেস করলো, মমতা দি কি তুমি কোথায়, তুমি কিরম হচ্ছে বালিগঞ্জের রোড, আমাকে বললো তুমি পারবে না কসবা। আমি বললাম দিদি আপনি দিন না, আমি পারবো। আমরা মজদুরপাড়া 3/1 জিজেখান রোড, আমাদের এটা পাড়ার ঠিকানা এবং আমরা বহুত দিন থেকে আমরা এখানে আছি এবং সবই আমরা বেশিরভাগই আমরা গ্রামাঞ্চলের মানুষ এখানে থাকি, কামাই মজদুর আমরা সকলেই কাজ করি খাই। তো এখানে আমাদের যে আগে ঝুপড়ি ঘর ছিল, এসবে এখন দেখতে পাচ্ছেন সব ঝুপড়ি ছিল, এরকমই ছিল এগুলো। মানে এখন আমাদের যে নিজের মন্ত্রী জনাব জাভেদ খান, তিনি একটা উদ্যোগ নিলেন যে মানুষ এইভাবে যে বাচ্চাদের আঘাত হয়ে যায়, আগুন লেগে যায়, এইভাবে মানুষ কিভাবে মানে বাঁচতে পারে, কখনো লোক কাজে চলে যায়, কখনোই অঘটন ঘটছে। অর্থাৎ তিনি একটা চিন্তা ভাবনা, আমাদের একটা এনজিও আছে ওয়ার্ল্ড ভিশন অফ ইন্ডিয়া, তার সঙ্গে তিনি আলোচনা করলেন, উভয় পক্ষে বিশেষ মিটিং করে তিনি চিন্তা ভাবনা করে ফেসলা করলেন যে এখানে এমন একটা ঘর করতে হবে, এমন একটা পরিস্থিতি করতে হবে যাতে কোনো মানুষের এই যে মজদুর মানুষের কষ্ট না হয়। এবং তিনি সেই ঘরগুলো বানিয়ে দিলেন এবং তিনি সব থেকে আরেকটা ফ্যাসিলিটি দিলেন যে মিষ্টি জল এলাকার মানুষ, বস্তির মানুষ তারা পয়সা দিয়ে কিনে খায়, কিন্তু আমাদের এখানে পয়সা দিয়ে কিনে খেতে হয় না, আমাদের এখানে ঘর ঘর সবাই পেয়ে যায়, এমন পরিস্থিতি মানে এমন সুযোগ করে দিয়েছে। এবং তার সঙ্গে এখানে প্রত্যেক অঞ্চলের যে মানে পাড়ার মধ্যে বহুত টিউবওয়েলও করে দিয়েছেন এবং কর্পোরেশন থেকে এসব বাথরুম পুরনো করা আছে, এখনও ফের আবার নতুন প্রত্যেকে 5-6টা ঘর করে একটা করে বাথরুম করে দিয়েছে। কোনো কি অসুবিধা হলে এখানে আমাদের তার কাছে জানাই, তিনি আমাদের এসব কাজগুলো আমাদের সাকসেসফুল করে দেন। কসবা অঞ্চলের দীর্ঘদিনের দুটি সমস্যা বর্ষাকালে জমা জল আর পরিশ্রুত পানীয় জলের অভাব, দুটোরই সুষম সমাধান হয়েছে। মানুষের কাছে এখন পৌঁছে যাচ্ছে বিশুদ্ধ পানীয় জল। আগে বৃষ্টির জল জমে এক অসহনীয় অবস্থার সৃষ্টি হতো, তারও সুরাহা হয়েছে নিকাশি ব্যবস্থার সার্বিক উন্নয়নের ফলে। আজকে কয়েক লক্ষ মানুষ তারা কিরম যে উপকৃত হয়েছে এবং কসবার মতন জায়গায় যেখানে সবসময় কসবায় 67 ওয়ার্ড ডুবে থাকতো, 108 ওয়ার্ডে জল জমে থাকতো, 107 ওয়ার্ডে জল জমে থাকতো, আজকে আমরা বলতে পারি বৃষ্টি হতে গেলে কিছুক্ষণ জল 1 ঘন্টা 2 ঘন্টা থাকে, বেরিয়ে যায় সঙ্গে সঙ্গে। কেন এই আজকে যে নিকাশির কাজ হয়েছে সেটা হয়েছে। এই পানীয় জলের যেটা চাহিদা ছিল মানুষের, আমরা কখন পাবো? এই টিউবওয়েলের জল খেয়ে খেয়ে মানুষের শরীর খারাপ হতো। আমার শুধু কিরম হচ্ছে 108 ওয়ার্ডে প্রায় কিরম হচ্ছে 20-25টা টিউবওয়েল ছিল, 66 ওয়ার্ডে 38খানা টিউবওয়েল ছিল, কিরম হচ্ছে 67 ওয়ার্ডে প্রায় 34-35টা টিউবওয়েল ছিল। এই যে বিগ ডায়মন্ডের টিউবওয়েল সেটা আবার কিরম হচ্ছে নিচুনে অ্যাকোয়া পেরিফায়ারকে শেষ করে দিচ্ছিল, তার সঙ্গে কিরম হচ্ছে জলও শুকিয়ে যাচ্ছিল। কিন্তু আজকের দিনে যখন ওই পাম্পগুলো বন্ধ হলো তাতে লাভ দুটো হলো। এই আমরা যেটা এই জল খেতাম টিউবওয়েলের, তার মধ্যে কিরম হচ্ছে ফ্লোরাইড খুব বেশি থাকতো, তার মধ্যে কিরম হচ্ছে সেডিমেন্টেশন থাকতো, আয়রন থাকতো, শরীর খারাপ হতো। কিন্তু আজকে আমরা যে ফিল্টার জলটা পাচ্ছি কলকাতার সঙ্গে সঙ্গে পাল্টার নতুন যে জলটা আমরা পাচ্ছি ধাপা থেকে, আজকে অন্তত মানুষের পেটের রোগটা ঠিক হয়ে গেছে। এলাকার মানুষের মধ্যে স্বস্তির নিঃশ্বাস ফিরে এসেছে। গোটা অঞ্চল সরেজমিনে ঘুরে আমরা দেখলাম উন্নয়নের নানা নজির, যা এলাকার মানুষের জীবনে উন্নতি এনেছে। 2011-তে যখন আমি কসবা তো পিছিয়ে যাওয়া এলাকা, সেইখানে কিরম হচ্ছে এইসব ওয়ার্ড 91, 92, 107, 108, 108 ওয়ার্ডে বেশিরভাগ কিরম হচ্ছে উদ্বাস্তুরা থাকে, 107-এ উদ্বাস্তুরা থাকে। কি অবস্থা সেখানে! আমরা গোবিন্দপুরের যে রেল কলোনির যখন লোকরা কিরম হচ্ছে
সিপিএমের জামানায় ওইখানে আমরা রিসেটেল করবো জন্য করলাম, কত রকমের ঝামেলা। তখন আমি অ্যাক্টিভলি ওই তাদের সঙ্গে ছিলাম এবং আমরা সেই সময় থেকে ঘর বাড়ি করা থেকে সব অ্যালটমেন্ট থেকে সব ব্যাপারে ছিলাম। রতন দে ছিল, আমি ছিলাম এবং সৌগত দা ছিল, আমরা এসব করলাম। তারপরে আমি দেখলাম একটা জিনিস কি, এই এলাকায় পানীয় জল নেই, কিলোমিটার খাওয়ার, কিলোমিটার ড্রেনেজ নেই, রাস্তা নেই, ঘাট নেই, এবং এখনও মানুষের হিসেবে তারা বসবাস করতে, তারা ফোর্সফুলি তাদের বসবাস করতে হচ্ছে। তখন যখন 2006 আমাকে যখন নেত্রী আমার কথার উপরে কি না তুমি বালিগঞ্জ দাঁড়াবে, না আমি কসবা দাঁড়াবো, তো আমাকে বললো ঠিক আছে, আমি জানি না তুমি কি নামছে, আমি তোমাকে বলছি বালিগঞ্জ দাঁড়াতে। আমি বললাম না দিন, আমি কসবায় দাঁড়াবো। কেন আমার মাথার পিছনে একটা জিনিস ছিল কি, এই কসবার অঞ্চলের মানুষরা কি দোষ করেছে, এদের যদি আমি কিরমছে জিতে যাই, এদের কিছু কাজ করতে পারবো। আজকে আপনি দেখুন কলুপাড়াতে যে কিরমছে বুস্টার স্টেশন হয়েছে ছোটটা, সেটা পুরসভার মাধ্যমে হয়েছে। আমরা সেটা দীর্ঘদিনে সেলিমপুর অঞ্চল এবং কিরমছে আশেপাশে যে অঞ্চলগুলো বিস্তার অঞ্চল, সেইখানে জল মানুষ পেত না, সেইখানে আজকে অন্তত জলের ব্যবস্থা হয়েছে। 91, 92 ওয়ার্ডের 92টা পুরোটা পাচ্ছে, 91-এর কিছু পোর্শন পাচ্ছে। এবং আজকে তার আগে কসবা বুস্টার স্টেশন, যখন আমি বালিগঞ্জে ছিলাম, কসবা বুস্টার স্টেশন তৈরি করা হলো কি ওইখানে কিরমছে জল যাতে পাওয়া যায়। আমাদের পুরসভা তখন আমাদের মেয়ে ছিল সুব্রত মুখার্জি, এবং দিদিকে বলবার পরে আমাদের মমতা দিকে একটা জিনিস দেখলাম, আমাদের নেত্রী কিন্তু তিনি এক একটা মানুষকেও চিনেন সাউথ কলকাতার, আর এক একটা কিরমছে অঞ্চলের কী অবস্থা আছে তিনি জানেন। তো এইটা একটা সুবিধা আমাদের হয়। দিদিকে যখন বললাম কি এই অঞ্চলের মানুষও ট্যাক্স দেয়, আমাদের পুরসভা মেয়র আছে সুব্রত মুখার্জি, আমি মেয়র অ্যান্ড কাউন্সিল আছি, এই অঞ্চলে জল পাবে না। তখন ওই 67 ওয়ার্ডটাও কিন্তু বালিগঞ্জ কেন্দ্রের মধ্যে ছিল। তখন দিদি বললো না এটা ঠিকই বলছো। আমি 66 এধারে পার্ক আছে, ওধারে কিরম চকলেন আছে, এধারে ট্যাংরাতে আছে, সব জায়গায় আছে, কিন্তু আমরা জল পাচ্ছি না। তখন দিদি সুব্রতদাকে বললো এধারে একটা কিরম যে করা যায় কিনা প্রজেক্ট, বুস্টার স্টেশন করা যায় নাকি। তখন বুস্টার স্টেশন করা হলো। এক কথায় এই অঞ্চলটা যেন মিনি ভারতবর্ষ। একদিকে চীনাপাড়া, অন্যদিকে বৌদ্ধ জনজাতি এবং হিন্দু মুসলিমের শান্তিপূর্ণ সহাবস্থান। হাতে হাত মিলিয়ে, কাঁধে কাঁধ মিলিয়ে তারা কাজ করছেন। আমি তো একটা জিনিসের মধ্যে বিশ্বাস রাখি, আমাকে অনেক বলেই কিরম যে তুমি সংখ্যালঘু, আমি বলি আমি সংখ্যালঘু না, আমি হচ্ছি এর মধ্যে বিশ্বাস রাখি না। আমি হচ্ছি মানুষ হিসাবে আমার যদি যোগ্যতা থাকে তাহলে আমি সবার জন্য কাজ করতে পারি এবং করব সেই কাজটা। এবং সেটা আমি দেখলাম প্রকাশ্য যখন আমি নির্বাচিত হলাম বালিগঞ্জ কেন্দ্রতে, এবং সেইখানে আমাকে সব কিরমছে মানুষরা আশীর্বাদও করলো এবং লুপে নিল, তাদের প্রত্যেকটা কিরমছে কাজের মধ্যে তারা আমাকে যুক্ত রাখলো। মানুষের আশীর্বাদ থাকতে গেলে একটা জিনিস আপনাকে যেটা স্যাটিসফ্যাকশন পান আপনি কাজ করেও, মানুষের সঙ্গে থেকেও, আর জিতবার পরেও যে আপনি কিরমছে মনের যে মন থেকে যেটা খুশি পান আপনি, সেটা কিন্তু অনেক 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 দাম আছে তার। জাভেদ খান কিন্তু রেগুলার অ্যাজ এ কাউন্সিলর হিসেবে কাজ করে যায়। প্রত্যেকটা ওয়ার্ডে আমি বসি, একদিন করে প্রত্যেকটা ওয়ার্ডে আমার সময় ফিক্স করা আছে, সেই জায়গায় আমি যাই, বসি এবং মানুষের কাজ করি। শুধু কাজ এই কিরকম সার্টিফিকেট দেওয়া না, তাদের কিনা এলাকার সমস্যা, সে পুরসভার সমস্যা হোক, সে কিরকম যে আমাদের রাজ্য সরকারের অন্য সমস্যা হোক, সেসব সমস্যা আমি দেখি এবং তার সঙ্গে আমি নিজেকে আইডেন্টিফাই করে কি এই সমস্যাটা ওদের না, আমার সমস্যা আছে, এটা মনে করি আমি সমস্যাটা সমাধান করি। আমার কিরকম সে এবার যে মার্জিনটা হবে, যে আগে মার্জিন হয়েছে তার ডাবলে বেশি হবে আমার মার্জিন, এটা আমি কনফিডেন্ট এবার। মজদুরপাড়া, এখানেই রয়েছে ভারতবর্ষের প্রথম সৌর বস্তি। আমরা দেখে নিই সেই উদ্বোধনের ছবি। আমি একটা বস্তিকে ফার্স্ট ইন্ডিয়াতে, সারা ভারতবর্ষতে প্রথম আমাদের সোলার বস্তি আমি করেছি। এই বস্তি উন্নয়নের কাজটা থ্রু আমার ইনিশিয়েটিভ, থ্রু এনজিও ইনিশিয়েটিভ, থ্রু কর্পোরেশনের ইনিশিয়েটিভ অনেকটা করলাম। নতুন নির্মাণ করলাম ঘরগুলো, পাকা দেওয়াল করলাম, টিনের চাল করলাম, এই ধরনের অনেকটা করলাম। প্রায় মজদুর পাড়াতে আমি এক জায়গায় প্রায় 200 কাছাকাছি ঘর করে দিলাম। আমরা পুরো একটা বস্তি, 800 ফ্যামিলি সেখানে বসবাস করে
সেইখানে আমরা সোলার ডোম লাগিয়েছি। এবং রাত্রেবেলা কী হবে, সন্ধ্যার পরে কী হবে, দিনের বেলা তো সূর্য আলো নিয়ে ওটা হচ্ছে, আমরা সেটাও ঠিক করেছি যাতে রাত্রেও অন্তত 11টা-12টা পর্যন্ত সে লাইটটা পেতে পারে। সেই সূর্যের আলোটা নিয়ে একটা টেকনিক বার করা হয়েছে, সেটা কিরকম স্টোর করে এবং সেটা রিচার্জ করে রাত্রেবেলা যাতে লাইট জ্বলতে পারে, তারা বিনামূল্যে, তারা বিনা খরচা করে, এবং গ্রিন এনার্জি, সোলার এনার্জি সেটা আমরা করতে পারছি এবং সেই বস্তিটা আমরা করেছি। আমার ইচ্ছা আছে, চেষ্টা আছে যে আমি প্রত্যেকটা যেরকম আমার অঞ্চলে বস্তিগুলো আছে সেই সব জায়গা, প্রত্যেক জায়গায় সোলারের ব্যবস্থা করব। এখানে আলোটা এসছে, আমাদের অনেক সুবিধা হয়েছে। আগে তো অন্ধকার ছিল, লাইন চলে গেলে ওই আলোটার সাহায্যে এখন বাচ্চারা লেখাপড়াও ভালো করে। খান সাহেবের সাহায্যে, এতদিন তো আসে না, উনি সাহায্য করেছেন বলে এই ঝুপড়িতে আলোটা প্রত্যেক ঘর ঘর পৌঁছে গিয়েছে। रोशनी आ रहे, आगे अंधेरा होता था, मतलब पढ़ाई नहीं कर सकते थे, इसलिए छुट्टी जल्दी मिल जाता था। पढ़ते पढ़ते मतलब लाइन चले जाने से मतलब गर्मी का टाइम वैसे प्रॉब्लम होता था, अभी तो थोड़ा ठीक है। এই অঞ্চলের বড় সমস্যা ছিল অসংখ্য ঝুপড়ি ও বস্তিতে অকস্মাৎ আগুন ধরে ভস্মীভূত হয়ে যাওয়া, যা এই মুহূর্তে আর নেই বললেই চলে। মা মাটি মানুষের সরকারের আমলে জাভেদ খানের নেতৃত্বে সেখানে গড়ে উঠেছে পাকা ফায়ারপ্রুফ বাড়ি। আমি মানুষের সঙ্গে কথা বলে, যারা ইনক্রোচ করে বসেছিল, যারা হকারের মতন যারা দোকান লাগাচ্ছিল, তাদের সঙ্গে কথা বলে তাদের অল্টারনেটিভ ব্যবস্থা করে আমরা রাস্তাকে পরিষ্কার পরিচ্ছন্ন করেছি। এবং শুধু ওটা করিনি, কার্ভ চ্যানেল থেকে নিয়ে, লাইট থেকে নিয়ে, এবং তার সঙ্গে সঙ্গে ছোট ছোট জায়গা পার্ক আমরা করেছি, আমরা কিরকম খেলার মাঠ করেছি, আমরা পার্সোনাল উদ্যোগে হসপিটাল করেছি, এখন কলেজ করবার আমরা কিরকম সে জায়গা আইডেন্টিফাই, দুটো জায়গা আইডেন্টিফাই করেছি, কলেজ হবে, আয়ুষের একটা আমরা সেন্টার করে চলছি। এবং আজকে পড়াশোনার দিকে স্কুল নতুন হয়েছে, তার সঙ্গে কলেজ হচ্ছে, এইসব কাজ বিস্তারিতভাবে আমরা করতে পেরেছি। এবং আজকে আপনি দেখতে পারবেন আমার অঞ্চলে, সে বানতলা হোক আর সে চৌবাগা হোক, স্কুল থেকে নিয়ে, ব্রিজ থেকে নিয়ে সবই করা হয়েছে। চৌবাগাতে কোনো কেউ ভাবতে পারে না, স্বাধীনতার পরে প্রথমবার আমরা একটা 2-3খানা ব্রিজ করেছি। সেখানে এখানে চৌবাগার আগে মানুষ কিনমছে একটা ছোট ব্রিজে তারা যেতে হতো, আসতে হতো, ব্রিজ ভেঙে যেতে গেলে তারা কিন্তু খালের উপর থেকে আর যাওয়া আসা হতো না, তাদের সংযোগটা কেটে যেত। আজকে অন্তত সেখানে বড় ব্রিজ হয়ে গেছে এবং কিনমছে, যেহেতু ইলেকশন রেডি আছে, আমরা উদ্বোধন করতে পারছি না। এটা আমাদের এই ঝুপড়ি পাড়ার বাচ্চারা পড়াশোনা করে, আর আপনার উর্দু পড়ানো হয়, আরবি পড়ানো হয়, বাচ্চারা গরিব বাচ্চারা পড়াশোনা করে। খান সাহেব আপনার আমাদেরকে এইখানে এই ঘর বানিয়ে দিয়েছেন, আর সেই হিসেবে আমরা বাচ্চাদের নিয়ে পড়াশোনা করাচ্ছি। প্রায় 150 থেকে 200 বাচ্চা পড়ে। এই কলেজটা হয়েছে, কলেজে ভালো পড়াশোনা হচ্ছে, উন্নতি হয়েছে জাভেদ খানের দৌলতে। জাভেদ খান যেহেতু জিবি মেম্বার, আমাদের জেনারেল সেক্রেটারি, তার জন্য খুব ভালো পড়াশোনা হয়েছে, কলেজটা উন্নতি হয়েছে, আরও বড় হয়েছে কলেজটা আগের চেয়ে। এই কলেজের উন্নতি প্রকল্পে মাননীয় জাভেদ খান আমাদের তো টাকা দিয়েছেন, তাছাড়াও উনি আশ্বাস দিয়েছেন যে আরও টাকা উনি দেবেন উন্নতি প্রকল্পে, এবং সমস্ত রকম সহযোগিতার হাত তিনি বাড়িয়ে দিয়েছেন। এবং শুধু এই কলেজের নয়, আমাদের ইউনিভার্সিটিতেও একটি কলেজ আছে, সেখানেও তিনি টাকা প্রদান করেছেন, আমাদের সাহায্য করেছেন ছাত্রদের। এই টাকা আমরা এই সরকারের মাধ্যমেই কিন্তু প্রথম আমরা পাচ্ছি, এটা আমাকে বারবার করে বলতে হবে, আগের সরকারের কাছে কিন্তু আমরা পাইনি। মাত্র 5 বছরে এই অঞ্চল আজ ঝাঁ চকচকে। নীল আকাশের নিচে সেতু, সড়ক, স্কুল, কলেজ, পাম্পিং স্টেশন, বুস্টার স্টেশন, জঞ্জাল দূরীকরণের নানা ব্যবস্থা, আরো কত কি। আমার এইখানে যা কাজ হয়েছে, কাজ করিয়েছি আমরা, এবং তার জন্য আমি মনে করি একজনকে ধন্যবাদ দেওয়া উচিত, সে হচ্ছে মমতাদি। তাকে কোনো সময় যে কাজের জন্য বলেছি, দিদি এই কাজটা আমার অঞ্চলে করতে গেলে কী হবে, সে যেহেতু এই এলাকার আগে সংসদ ছিল, প্রত্যেকটা গলি কুচা চিনে এবং প্রত্যেকটা মানুষকে চিনে, সে বুঝে কী অবস্থা আছে, সে কোনোদিন না বলিনি। এবং কোনোদিন আজকে আমার কাজের জন্যে আমাকে দ্বিতীয়বার বলতে হলো, এরকম হয়নি। আজকে
আমাদের অঞ্চলে স্কুলগুলো কিরম হয়েছে, আমাদের অঞ্চলে কিরম হয়েছে খেলার মাঠ হোক, আমাদের অঞ্চলে অন্য অন্য কাজ হোক, সেটা আমরা সবই পেরেছি এবং করতে পেরেছি। এলাকার সার্বিক উন্নয়নের ধারা বজায় রাখতে আবার নির্বাচনী যুদ্ধে অবতীর্ণ তৃণমূল কংগ্রেস প্রার্থী জাভেদ আহমেদ খান। মানুষের সাথে, মানুষের পাশে। এবারও তিনি আপনাদের সহযোগিতা ও আশীর্বাদ আহ্বান করছেন। ঐতিহাসিক সিদ্ধান্ত নিন, শান্তি ও উন্নয়নের স্বার্থে তৃণমূল কংগ্রেস প্রার্থীদের জোড়া ফুল চিহ্নে ভোট দিন।